আপনি স্টাডি করলে দেখবেন যে বিশ্বের যারা স্বনামধন্য কোটিপতি, অনেক বড় বড় ধনী মানুষ, তারা তাদের 20 থেকে 30 বছর বয়সের মধ্যে এমন কিছু ডিসিশন নিয়েছিলেন যে ডিসিশনগুলো জীবনের পরবর্তী অধ্যায়ে তাদের জীবনকে সমৃদ্ধ করেছে, তাদেরকে মিলিয়নিয়ার বিলিয়নিয়ারে রূপান্তরিত করেছে। আমাদের একটা বিষয় মনে হয় যে কেবল কাজ শুরু করলাম, এখনই কেন টাকা জমাবো, কেবল কাজ শুরু করলাম, এখন তো টাকা ওড়ানোর সময়, সারা জীবন কষ্ট করেছি, এখন কিছু আয় করছি, এখন যদি খরচ না করি করব কখন, এখন একটু আনন্দ করা উচিত, এটা আমার প্রাপ্য। এই ধরনের চিন্তা আমাদের মাথায় ঘুরতে থাকে সারাক্ষণ, এবং যার ফলে আমরা করি কি, আমরা মানি রুলকে সরাসরি অস্বীকার করে বসি এবং মনের অজান্তেই আমরা মানি ম্যানেজমেন্টকে দূরে সরিয়ে রাখি। একে তো আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও এটা শেখায় না, তাছাড়াও আমাদের মাথায় ওই যে প্রবণতা যে এখনও সময় হয়নি, এখন কেবল কাজ শুরু করলাম, কেবল আর্নিং শুরু করলাম, এই প্রবণতা আমাদেরকে পরবর্তীতে ভোগান্তির মধ্যে ফেলে দেয়। কারণ এখন যে ডিসিশনটা আপনি নেবেন, সেই ডিসিশনই ভবিষ্যতে আপনার জন্য কাজ করবে, সেই ডিসিশনের ফল আপনি ভবিষ্যতে পাবেন, এখনকার কাজের ফল এখনই পাবেন না। তাই ভালো যদি কিছু করেন তার ফল ভালো পাবেন, আর যদি খারাপ কিছু করেন তাহলে নিঃসন্দেহে তার ফল আমরা খারাপ কিছু পাবো। দেখুন, এই যে 20 থেকে 30 বছর বয়স, এই বয়সটা কিন্তু খুব গোল্ডেন একটা সময় আমাদের জীবনে। কারণ এই সময় আমরা প্রচণ্ড এনার্জেটিক থাকি, এই সময় আমরা যে কোনো রিস্ক টেক করতে পারি, যে কোনো কিছু খেলেই হজম করে ফেলতে পারি, যে কোনো বড় পরিশ্রম এই সময় আমরা করতে পারি। আবার একটা বিষয়, এই সময় কিন্তু পারিবারিক বোঝা অতটা কাঁধে চাপে না। আজকে এই ভিডিওতে আমি 5টা মাত্র প্র্যাকটিক্যাল কাজের কথা বলবো, যেই 5টা কাজ যদি আপনি 20 থেকে 30 বছর বয়সের মধ্যে করেন, তাহলে আপনার পরবর্তী জীবন অনেক সুন্দর হয়ে যাবে, বিশেষভাবে আর্থিকভাবে। এবং এই টিপসগুলো খুব নিয়মতান্ত্রিকভাবে আপনাকে মানতে হবে। যদি মনে করেন যে না, আজকে মানবো, কালকে মানবো না, পরশু মানবো, তারপরের দিন মানবো না, তাহলে এটা ওয়ার্ক করবে না। ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, ইউ উইল হ্যাভ টু ফলো ইট মেটিকুলাসলি। তখন যেটা হবে সেটা হচ্ছে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে অনেক, যেটা হয়তো আপনার ভাবনার চেয়েও বেশি। চলুন সেই 5টা প্র্যাকটিক্যাল কাজ কি সেটা নিয়ে একটু কথা বলি। আর্থিকভাবে ভালো হবার বা ধনী হবার প্রথম এবং প্রধানতম শর্ত হচ্ছে একটি মাত্র ইনকাম সোর্সের উপরে নির্ভর না করা। আবার ওয়ারেন বাফেটের কথা এসে যায়, উনি বলেছেন যে আপনি যদি শুধুমাত্র একটি ইনকাম সোর্সের উপরে নির্ভর করেন, তাহলে আপনি দারিদ্র্যের খুব কাছাকাছি বসবাস করছেন। আমাদের যে চিরাচরিত শিক্ষা ব্যবস্থা, তা আমাদেরকে যেটা করে, একটি মাত্র চাকরি, সোনার হরিণ, এটা পাবার জন্য আমাদেরকে মনে প্রাণে রেডি করে। কিন্তু যদি আর্থিকভাবে সমৃদ্ধ হতে হয়, তাহলে শুধুমাত্র একটা আয়ের পথ আপনার সেই সমৃদ্ধির পথকে রুদ্ধ করে দিবে। আর সেজন্য আপনার হাই স্কিল সেটস শেখা খুব জরুরি। এবং মনে রাখবেন, এটা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে যেয়ে করতে হবে। যখন আপনি স্টুডেন্ট, তখনও আপনি পাশাপাশি অন্যান্য স্কিল শিখবেন। পারলে প্রতি মাসে 1-2 করে ফ্রি কোর্স, ফ্রি অনলাইন কোর্স অথবা পেইড অনলাইন কোর্সে যুক্ত হবেন, যেটা আপনার জ্ঞানের পরিধিকে বাড়াবে। এবং এইগুলো আপনার ক্লাসরুমে শেখানো হয় না কোনোভাবেই। এবং এই যে জ্ঞান, যে স্কিল সেট আপনার ভিতরে ঢুকবে, সেটা আপনি ইউটিলাইজ করে নতুন নতুন আয়ের পথ তৈরি করবেন। বর্তমান সময়ে ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ডেটা সায়েন্স, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, কপিরাইটিং, এগুলো কিন্তু উন্নত মানের দক্ষতা। এগুলো যদি আপনি শিখতে পারেন, আপনার ইনকাম সোর্স আপনি ট্রাই করলেই পাবেন, বাড়াতে পারবেন। আপনি আপনার পড়াশোনা বা ফুল টাইম চাকরির পাশাপাশি প্রতিদিন যদি মাত্র 2 ঘন্টা করে সময় দেন এই এক্সট্রা দক্ষতাগুলো শেখার, তাহলে দেখবেন যে আপনি কয়েক বছরের মধ্যে আপনার ইনকাম সোর্স মাল্টিপল করে ফেলতে পেরেছেন এবং আপনার ইনকাম কয়েক গুণ বেড়ে গেছে। সুতরাং এখানে আমার মূল কথা হচ্ছে, ডোন্ট ডিপেন্ড অন অনলি ওয়ান সোর্স অফ ইনকাম, বিল্ড মাল্টিপল সোর্সেস অফ ইনকাম। 2 নম্বর কাজ হচ্ছে কম্পাউন্ডিং এর শক্তি বোঝা এবং বিনিয়োগ শুরু করা। একটু আগে বলছিলাম যে 20-30 বছর বয়সের মধ্যে আমাদের যে প্রবণতা থাকে, সেটা হচ্ছে আমরা একটু খরচ করে নিই, সঞ্চয় বিনিয়োগ পরে করব। কিন্তু আপনার একটা জ্ঞান খুব দরকার, সেটা হচ্ছে কম্পাউন্ডিং এর জাদু, যেটাকে আইনস্টাইন 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড বলেছেন। তার মানে যদি আপনি ইন্টারেস্ট বা প্রফিট বা ডিভিডেন্ড যাই পান না কেন, এবং সেটা যদি প্রতিবার রিইনভেস্ট করতে থাকেন ফর এ লং টাইম, এবং প্রিন্সিপালটাকে যদি আপনি উঠিয়ে না ফেলেন, তাহলে আলটিমেটলি কম্পাউন্ডিং ইন্টারেস্ট বা কম্পাউন্ডিং প্রফিট আপনাকে এত বেশি লাভবান করে দিবে, যেটা আপনার কল্পনার বাইরে। বাট স্বল্প সময়ে কম্পাউন্ডিংয়ের জাদু আমরা দেখতে পাই না। যারা কম বয়সে সঞ্চয় এবং বিনিয়োগ করা শুরু করে এবং কন্টিনিউয়াসলি, পারসিস্টেন্টলি এটা নিয়মিতভাবে করতে থাকে এবং লম্বা সময় ধরে করতে থাকে, তাদের কখনোই লিকুইডিটি ক্রাইসিস হয় না। মূলত ব্যাপারটা কিন্তু এরকম না যে এই মাসে আপনি 10,000 টাকা সেভ করলেন, পরের মাসে করলেন না, তার পরের মাসে আবার 20,000 করলেন। এটাকে আমি এনকারেজ করছি না। আমি বলছি যে প্রত্যেক মাসে অল্প হলেও সেটা আপনি সেভিংস বা বিনিয়োগ করবেন, মূলত বিনিয়োগ করবেন। এই যে কন্টিনিউইটি, এটা একটা আর্থিক ডিসিপ্লিন তৈরি করে এবং আপনার আজে বাজে খরচ আপনার জীবন থেকে বিদায় নেয়। আপনি শুধু সেই খরচগুলোই করতে উৎসাহী হন যে খরচগুলো আপনার একান্তই করা দরকার, আর সেই খরচগুলো আপনি এড়িয়ে চলতে পারেন যে খরচগুলো আপনার না করলেও চলে। তাই বিনিয়োগের প্রতি ফোকাস,
এটা মাল্টিপল ওয়েজে আপনার জীবনে ভ্যালু অ্যাড করে, আপনাকে ফিনান্সিয়ালি মোর ডিসিপ্লিন করে এবং ভবিষ্যতে আপনাকে ফিনান্সিয়ালি ফ্রি করতে দারুণভাবে সহায়তা করে। ধরুন 20 বছর বয়সে যদি আপনি 1 লাখ টাকা সঞ্চয় করে 60 বছর বয়স পর্যন্ত সেই টাকা না ওঠান, আপনি যে রিটার্ন পাবেন 40 বছর বয়সে 3 লাখ টাকা সঞ্চয় করে 60 বছর বয়স পর্যন্ত ওয়েট করলে সেই পরিমাণ রিটার্ন আপনি পাবেন না। সময়ের একটা দুর্দান্ত ইম্প্যাক্ট আছে, এটাই হচ্ছে মূলত কম্পাউন্ডিং ইফেক্ট। এখানে আমার বলার কথা হচ্ছে, আপনি যদি আয় শুরু করে থাকেন, আপনার 20 থেকে 30 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়, তাহলে প্রতি মাসে আপনি আয়ের একটা অংশ সঞ্চয় করতে থাকুন এবং বিনিয়োগ করতে থাকুন। তবে হ্যাঁ, ভুলবেন না যে আপনার একটা ইমার্জেন্সি ফান্ড লাগবে মিনিমাম 6 মান্থসের। এই বিনিয়োগ আপনি করতে থাকবেন, কন্টিনিউ করতে থাকবেন এবং এখান থেকে টাকা উঠিয়ে অন্য কোনো পারপাজে আর খরচ করবেন না। যেহেতু আপনার ইমার্জেন্সি ফান্ড থাকবে, সুতরাং বিপদ হলে আপনি সেখান থেকে টান দিবেন, কিন্তু বিনিয়োগ ভাঙিয়ে খাবেন না। তাহলে দেখবেন 60 বছর বয়সে যে আপনি ফিনান্সিয়ালি দুর্দান্তভাবে ফ্রি হয়ে গেছেন। 3 নম্বর কাজ হচ্ছে লাইফস্টাইল ইনফ্লেশন এড়ানো এবং লায়াবিলিটি পরিমিত রাখা বা এড়িয়ে চলা। 3 নম্বর যে কাজটা আমি বললাম, লাইফস্টাইল ইনফ্লেশনকে নিয়ন্ত্রণ করা, এটা খুব কঠিন একটা কাজ। আমাদের দেখবেন সবার মধ্যে একটা প্রবণতা তৈরি হয় যে আমার ইনকাম বেড়েছে, প্রমোশন হয়েছে, সুতরাং আমার বাসাটা চেঞ্জ করতে হবে, আমার একটা নতুন গাড়ি কিনতে হবে। আমি আগে 1200 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে থাকতাম, এখন আমার 1800 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টে থাকতে হবে। এরকম নানাবিধ বিষয় আমাদের মনের মধ্যে চলে আসে। তার মানে আপনার আয় বাড়ার সাথে সাথে আপনি খরচ বাড়িয়ে দিচ্ছেন। কখনো কখনো আয় যে রেশিওতে বাড়ছে, খরচ তার চেয়ে বেশি রেশিওতে বাড়াচ্ছেন। এটাই মূলত লাইফস্টাইল ইনফ্লেশন। এটাকে আমি নিয়ন্ত্রণ করতে বলছি, কারণ লাইফস্টাইল ইনফ্লেশন যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি খুব বিপদের মধ্যে পড়ে যাবেন এবং অধিকাংশ মানুষ তাই পড়ে, কিন্তু পড়ার আগে এটা বুঝে না, বিপদে পড়ার পরে তখন তারা বুঝে যে আল্লাহ রে, এটা তো করা ঠিক করি নেই। তাই যখনই আপনার কোনো ইনকাম বাড়ে বা কোনো ইনক্রিমেন্ট হয়, তখন ওই প্রপোর্শনে আপনি আপনার এক্সপেন্ডিচারকে বাড়াবেন না, রাদার ওই প্রপোর্শনে আপনি আপনার সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্টকে বাড়াবেন, কিন্তু খরচটা আগের প্রপোর্শনে রাখার চেষ্টা করবেন, যদিও কঠিন বাট অসম্ভব নয়। আর একটা কথা আমি বলেছি, লায়াবিলিটি পরিমিত রাখা বা এড়িয়ে চলা। লায়াবিলিটি বিশেষ করে সুদ বেসড লায়াবিলিটি, যেটা যে হাই ইন্টারেস্ট বেসড লায়াবিলিটি, আপনি লোন নিলেন অনেক সুদে, ক্রেডিট কার্ডের লোন নিলেন, এটার অনেক ইন্টারেস্ট আপনাকে দিতে হয়। এটা থেকে দূরে থাকা যায় কিভাবে বা কম লায়াবিলিটির মধ্যে থাকা যায় কিভাবে, সেই প্র্যাকটিস ছোটবেলা থেকে করতে হবে, অল্প বয়স থেকে করতে হবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনি পরিমিত জীবনবোধ শিখবেন এবং লায়াবিলিটিকে না বলতে শিখবেন। আর অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যে একটা পার্থক্য আছে, এটা আপনাকে বুঝতে শিখতে হবে। অ্যাসেট হচ্ছে সেটা যেটা আপনার জীবনে টাকা নিয়ে আসে, আর লায়াবিলিটি হচ্ছে সেটা যেটা আপনার মানে জীবন থেকে টাকা বের করে নিয়ে যায়। তাই অনেকক্ষণ আমরা অ্যাসেটকে মনে করি লায়াবিলিটি, আবার লায়াবিলিটিকে মনে করি অ্যাসেট। বিশেষ করে লায়াবিলিটিকে আমরা অ্যাসেট মনে করি। যেমন আমরা যে গাড়ি ব্যবহার করি, এটা লোন নিয়ে, সেটা মনে করি আমাদের অ্যাসেট, বাট এটা একটা বড় লায়াবিলিটি। যে বাড়ি আমরা কিনি লোন নিয়ে, এটাও আমাদের বড় একটা লায়াবিলিটি, কারণ যে টাকা আমার পকেট থেকে বের হয়ে যায় তার চেয়ে অনেক কম টাকা আমার পকেটে ঢুকে যদি আমি সেটা ব্যবহার করি। তো ফলে এই বয়সে অ্যাসেট লায়াবিলিটির পার্থক্য এবং ঋণ নিয়ন্ত্রণ করা এবং লাইফস্টাইল ইনফ্লেশন থেকে দূরে থাকা অন্যতম বড় একটা কাজ হবে। নিজের উপর বিনিয়োগ করা এবং নেটওয়ার্ক তৈরি করা। দেখুন, পৃথিবীতে যত ধরনের বিনিয়োগ আছে, আমাকে যদি জিজ্ঞেস করেন যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিনিয়োগ কোনটা, সেক্ষেত্রে আমি বলবো সবচাইতে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হচ্ছে আপনার নিজের উপরে বিনিয়োগ করা। কারণ শেয়ার মার্কেটে আপনি ইনভেস্ট করলে হয়তো 15% রিটার্ন পেতে পারেন, বা অন্য কোথাও ইনভেস্ট করলে হয়তো আপনি 20% রিটার্ন পেতে পারেন, কিন্তু নিজের উপরে ইনভেস্ট করলে সারা জীবন ধরে আপনি রিটার্ন পেতে পারেন এবং এটা কোনো পার্সেন্টেজ দিয়ে আপনি মিলাতে পারবেন না। কখনো 100%, কখনো 500%, কখনো 1000%। এবং অন্য সব বিনিয়োগ ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আপনার নিজের উপরে বিনিয়োগ কখনো ধ্বংসপ্রাপ্ত হয় না। এটা আপনাকে উন্নত করে প্রতি মুহূর্তে। তাই 30 বছর বয়সের আগে ঘন্টার পর ঘন্টা নেটফ্লিক্স, মোবাইল, টেলিভিশন, ল্যাপটপ এগুলোতে আমরা কাটাই, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা মেরে ব্যয় করি। কিন্তু এই সময়ে সবচেয়ে বড় সময় নিজেকে গঠন করার, নিজের উপরে বিনিয়োগ করার। যদি প্রতিদিন 1-2 ঘন্টা আপনি পড়াশোনা করেন বা কোনো স্কিল ডেভেলপমেন্টে কাজ করেন, তাহলে আস্তে আস্তে আপনি একটা দুর্দান্ত মানুষে পরিণত হবেন, পরিবর্তিত মানুষে পরিবর্তন হবেন। প্রতিদিন যদি নিজেকে নতুন নতুন ইনপুট দেন, তাহলে গতকাল যা ছিলেন আজকে আপনি তা থাকবেন না। বিশেষ করে ইয়াং বয়সে এনার্জিটা নিজেকে বিল্ড করার দিকেই ব্যয় করা দরকার। কিন্তু আমরা যেটা করি, আমরা শরীরটাকে নষ্ট করি অন্যদিকে, যেটা আমাদের জীবনে বিশেষ কোনো কাজে লাগে না। আর এর পাশাপাশি একটা কথা আমি বলেছি যে আপনি আপনার নেটওয়ার্কিং তৈরি করবেন। এই বয়সটা নেটওয়ার্কিং তৈরি করার বয়স। যার সাথে আপনার পরিচয় হচ্ছে তার সম্পর্কে আপনি তথ্য নিন, তার বিষয়, তার তথ্যাদি আপনি আপনার নোটবুকে রাখুন বা এক্সেল শিট করে সেখানে রাখুন, এবং তার সাথে কোন রেফারেন্সে পরিচয় হয়েছিল সেটাও আপনি নোটে রাখুন, এবং আপনি কারণে অকারণে তাদের সাথে যোগাযোগ মেনটেন করুন। নেটওয়ার্ক তৈরি করা একটা জিনিস, কিন্তু সেই নেটওয়ার্কটাকে মেনটেন করা সবচেয়ে কঠিন কাজ, এবং নেটওয়ার্ক থেকে ফল বের করে নিয়ে আসা আরও কঠিন। তাই নেটওয়ার্ককে আমরা নেটওয়ার্ক বলি বটে, কিন্তু ইট ইজ নট দ্যাট ইজি। কিন্তু আপনি যদি সচেতনভাবে আপনার নেটওয়ার্ককে ব্যবহার করেন, তাহলে এটা আবার সহজ। আর আপনি খেয়াল করবেন যে আপনি কাদের সাথে চলছেন। আপনি যাদের সাথে চলবেন তাদের ইম্প্যাক্ট আপনার জীবনে দুর্দান্তভাবে কাজে লাগবে। আপনি যদি 5 জন
নষ্ট মানুষের সাথে চলেন তাহলে ষষ্ঠ নষ্ট মানুষ আপনি হবেন। যদি আপনি 5 জন ভালো মানুষের সাথে চলেন ষষ্ঠ ভালো মানুষ আপনি হবেন। যদি আপনি 5 জন ধনী মানুষের সাথে চলেন ষষ্ঠ ধনী মানুষ আপনি হবেন। যদি আপনি 5 জন দরিদ্র মানুষের সাথে চলেন, চিন্তায় দরিদ্র মানুষের সাথে চলেন, তাহলে ষষ্ঠ চিন্তায় দরিদ্র এবং আর্থিকভাবে দরিদ্র মানুষ আপনি হবেন। সো নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এটা আপনি মনে রাখবেন যে কাদের সাথে আপনি সম্পর্কটা মেনটেন করবেন। সবার সাথে পরিচয় হলেই তার সাথে সম্পর্ক মেনটেন করতে হবে, ব্যাপারটা এমন নয়। আপনার মেধা, আপনার বুদ্ধি, আপনার প্রজ্ঞার ক্ষেত্রে কাজে লাগাতে হবে। 5 নম্বর কাজ হচ্ছে ব্যর্থতার ভয় শরীর থেকে ঝেড়ে ফেলতে হবে, মন থেকে ঝেড়ে ফেলতে হবে এবং বড় ঝুঁকি নেওয়ার অভ্যাস করতে হবে। আমার 5টা কাজের তালিকা যেটা করলাম তার সর্বশেষ যে পয়েন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ব্যর্থতার যে ভয় আমাদেরকে আক্রান্ত করে সেই ভয়টাকে ঝেড়ে ফেলা এবং ঝুঁকি নেওয়ার অভ্যাস তৈরি করা। আমি বলেছিলাম প্রথমে ভিডিও শুরুতে যে এই বয়সটা 20 থেকে 30 বছর বয়স, এই বয়সটা ঝুঁকি নেওয়ার অন্যতম সময়। কিন্তু ঝুঁকি নেওয়া মানে যে কোনো ঝুঁকি নেওয়া নয়, আপনার মেধা খাটাতে হবে যে কোথায় আপনি কতটুকু ঝুঁকি নেবেন। এই ঝুঁকি হতে হবে ক্যালকুলেটেড। শেয়ার মার্কেটে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ, কিন্তু যিনি বুঝে শুনে সঠিক শেয়ারে বিনিয়োগ করেন, লম্বা সময় ধরে রাখেন, তার জন্য ঝুঁকিপূর্ণ নয়। কিন্তু যিনি কারোর কথা শুনেই বিনিয়োগ করে ফেলেন তার জন্য ঝুঁকিপূর্ণ। এই জন্য ঝুঁকির ক্ষেত্রে আপনি যত স্টাডি করবেন, যত ক্যালকুলেট করবেন এবং যত আপনি সেটা বুঝে শুনে করবেন, তত আপনার ঝুঁকি কমে আসবে, রিটার্ন বাড়ার সম্ভাবনা থাকবে। ঝুঁকি মানে কিন্তু এই নয় যে ইচ্ছে করে আগুনে ঝাঁপ দেয় অথবা অজ্ঞতার বশেও আগুনে ঝাঁপ দেয়। আগুনে যদি আপনি ঝাঁপ দেন, আগুন আপনাকে পোড়াবেই, তাই সেটা আপনার ইচ্ছা করেই দেন, কেউ ঠেলে ফেলে দিক অথবা আপনার অজ্ঞানতাবশতই দেন। আমাদের দেশে অধিকাংশ মানুষের 25-30 বছর বয়সের পরে যে বিয়ে হয়, তাদের সন্তান হয়, সংসার হয়। যখন সংসার হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন চাইলেও আর ঝুঁকি নেওয়া যায় না। তাই বিয়ের আগে এই যে একাকী থাকা, যখন ফিনান্সিয়াল প্রেশার ঘাড়ে চাপে না, তখন ক্যালকুলেটেড রিস্ক আপনাকে অনেক বেশি রিটার্ন এনে দিতে পারে। এই সময়টা অবজ্ঞায় অবহেলায় হারানো ঠিক না। আপনি যদি 20 থেকে 30 বছর বয়সের মধ্যে কোনো একটা ব্যবসায় টাকা খাটিয়ে বা শ্রম দিয়ে ব্যর্থ হন, কিছু যায় আসে না, আপনি আবার ঘুরে দাঁড়াতে পারেন, কারণ আপনার উপরে কোনো বিশেষ চাপ নেই, যেটা অনেকক্ষণ সংসার করার পরে করাটা কঠিন। তাই আমি বলি 20 থেকে 30 বছর এই যে বয়স, ভেরি ইম্পর্টেন্ট এজ ইন ইউর লাইফ। এই সময়টা আপনি কমফোর্ট জোনের মধ্যে আটকে থাকবেন না, সারাক্ষণ আরামের মধ্যে আটকে থাকবেন না, বরং নিজেকে গঠন করার কাজে আত্মনিয়োগ করুন। কারণ জীবন হচ্ছে আপনার, এই জীবন সারাটা কাল আপনাকে বয়ে বেড়াতে হবে যতক্ষণ আপনি পৃথিবীতে থাকবেন। তাই জীবনকে গঠন করুন, আর্থিক দিকে শক্তিশালী হন, নিজের লাইফকে ডিসিপ্লিন ওয়েতে পরিচালিত করুন। আপনার যে শক্তি, যে সম্ভাবনা, এই সম্ভাবনা সাংঘাতিক, যেটা বোঝার বয়স হয়তো আপনার হয়নি। নিজের সম্ভাবনা বুঝুন, নিজের সম্পর্কে জানুন, নিজের সম্ভাবনা, নিজের পোটেনশিয়ালকে সর্বোত্তমভাবে কাজে লাগান। আপনি যদি নিজেকে তৈরি করেন, তাহলে দেখবেন আপনার সামনে প্রাচুর্য এসে ধরা দিচ্ছে। আর আপনি যদি নিজেকে রেডি না করেন, সামনের সব সুযোগ আপনার হাত গলিয়ে বেরিয়ে যাবে, আপনি সেই সুযোগকে দেখতেও পাবেন না, ধরতে পারবেন না। বন্ধুরা, যারা ধনী হয়েছে, আর্থিকভাবে সমৃদ্ধ হয়েছে, তারা আপনার আমার চাইতে অনেক বেশি মেধাবী, কথাটা ঠিক নয়, বাট তারা অনেক ডিসিপ্লিনড। তারা নিজের আয়ের চাইতে ব্যয় বেশি করে না। তারা নিজের জীবনের উপরে, নিজের মনের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, নিজের সম্ভাবনাকে সমৃদ্ধির দিকে টেনে নিয়ে যায়, নিজের শক্তিকে অকাজে নষ্ট করে না। যারা সফল, তারা সফল হয়েছে তাদের অভ্যাস, সঠিক সিদ্ধান্ত এবং নিয়মানুবর্তিতার কারণে। 30 বছর বয়সের আগে আপনি যদি নিজের আয়ের উৎস বাড়াতে পারেন, কম্পাউন্ডিংয়ের সুবিধা নিতে পারেন, লাইফস্টাইল ইনফ্লেশনটাকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং সঠিক সময়ে সঠিক ঝুঁকি নিতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার বয়স 30 পার হওয়ার আগেই আপনি নিজেকে এই সমাজের আপনার বয়সী অন্য ছেলে মেয়েদের চাইতে শীর্ষে আবিষ্কার করবেন। আপনি হবেন একজন অদ্বিতীয় ব্যক্তি, অনুপম ব্যক্তি, অপূর্ব ব্যক্তি। আমি শেষে অনুরোধ করব যে 5টি কাজের কথা আমি বললাম, 20 থেকে 30 বছর বয়সের মধ্যে যারা আপনারা আছেন, তারা এই কাজের কোনটার মধ্যে আছেন, কোন কাজটি করছেন, কমেন্টে যদি জানান। কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবারও। নিজের সঞ্চয় এবং বিনিয়োগ হ্যাবিট বজায় রাখুন, আর সবচেয়ে বড় কথা, নিজের উপরে বিনিয়োগ করা বন্ধ করবেন না। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।